টিমার মুম স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা কথা বলবো ক্লাস 12 এর একটা কবিতা। কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা। কবি আছে যে আমাদের নমনীতা দেবসেন। তো দেখো এই যে যে নামটা আছে যে দিগ্বিজয়ের রূপকথা, তো একটু শব্দটার দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে দিগ্বিজয় ব্যাপারটা কি। দিগ্বিজয় বলতে কি ভাষায় উঠে চোখের সামনে প্রথমে? দিগ্বিজয় মানে কি? চারিদিক। রূপকথা, রূপকথা তো জানোই যেখানে অবাস্তব কিছু থাকে, অসম্ভব কিছু থাকে যেটা আমরা সহজে মানে নিতে পারি না, সেটাই কিন্তু রূপকথার ব্যাপার। তো দেখো এখানে দিগ্বিজয় রূপকথা মানে চারিদিকের রূপকথা, ব্যাপারটা এমনটাই একটা অর্থ বোঝাচ্ছে। কিন্তু এই কবিতাটা পড়তে পড়তে আমরা দেখবো যে চারিদিকটা কিভাবে মানে জয় করা গেছে। হ্যাঁ, আমাদের বাস্তব জীবনে তো আমাদের চারিদিককে নিয়েই চলতে হয়। তো আমরা এই কবিতাটা ক্লাস 12 পড়ে নিয়ে এই জীবনের চারিদিক চলার কি কি কথা আমরা পাই সেটা একটু যাব সেসব প্রসঙ্গেও। তো আগে লাইন বাই লাইন কবিতাটা আলোচনা করি। তো দেখো কবির যে নাম আছে যে নবনীতা দেবসেন। আচ্ছা, নবনীতা দেবসেন তো একজন লেখিকা বা একজন মহিলা কবি, ঠিক আছে? তো এই মানুষটাই তার মতন করে লিখবে, তার জায়গা থেকে লিখবে। কিন্তু দেখো ফার্স্ট লাইনে আছে, কবিতা যাচ্ছি আমি, ঠিক আছে? তোমরা বই খুলে নিয়ে বসো বা স্ক্রিনে চোখ রাখো। বলছে যে রক্তে আমি রাজপুত্র। কেন বলা যায় তো রক্তে আমি রাজকন্যা? লেখিকা তো মহিলা কবি নবনীতা দেবসেন, ঠিকই ছিল সেটা। কিন্তু রক্তে আমি রাজপুত্র কেন বলছে? আচ্ছা, যদি রাজকন্যা হয়তো কি হইতো না? রাজকন্যা মানে আমাদের চোখের সামনে চলে আসে যে সে সাজে গুজে ঘরের ভিতরে ঢুকে বসে আছে, ঠিক আছে? তার মধ্যে বিড়বিড় কোনো ব্যাপার নাই। হ্যাঁ, এখনকার দিনেও যে যোদ্ধা, প্রকৃত পুরুষের মতন আচরণ, এরকম কথাই ব্যবহার হয়। বলে কখনো যে প্রকৃত নারীর মতন আচরণ, বিড়াল প্রবন্ধে আছে কথাটা। এটা আমি যখন পড়াবো ক্লাস 11, তোমরা পড়েছো ক্লাস 11, যাদের বাকি আছে পড়াবো যখন জানবে। তো পুরুষ মানে একটা বিড়বিড় ব্যাপার। তো ওই জন্য প্রথম লাইনে বলে নিয়েছে যে রক্তে আমি রাজপুত্র। রক্তে রাজকন্যা বলে নিলে কিন্তু আমাদের মনের মধ্যে ততটা একটা বীর ধারণা আসতো না। দেখো রাজপুত্র তো অনেক রকম হয়। রাজপুত্র কিন্তু অনেক রকম দায়িত্ব থাকে, তাকে যুদ্ধ শিক্ষা নিতে হইতো, তাকে বিভিন্ন ভাবে মানে অনেক রকম তার ঝামেলা টামেলা থাকে আর কি। একটা রাজকন্যা যেমন সে সাজে গুঁজে অন্দরমহলের ভিতরে মানে ঢুকে বসে থাকে, তেমনটা কিন্তু মোটে একটা রাজপুত্রের ক্ষেত্রে হই নাই, ঠিক আছে? তাকে একদম মানে একটু বড় হওয়ার পরে তাকে অস্ত্র শিক্ষায় নামে ভর্তি হয়। তো ওই জন্য বলছি যে রক্তে আমি রাজপুত্র। রক্তে রাজপুত্র মানে আমরা লাইনটা বুঝতে পারে নিয়েছি যে এখানে ডেঞ্জার ভাবে কিন্তু রাজপুত্রকে প্রেজেন্ট করা হয়েছে। তারপরে বলছে যে হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয় যেতে হবে। যে আমার জননী, আমার মা, সে দুঃখিনী হোক, ঠিক আছে, তবু আমাদের দিগ্বিজয় যেতে হবে। এবারে দেখো যার ফ্যামিলির কন্ডিশন যত খারাপ, সেই ছানাটা, সেই মানুষটাই কিন্তু জীবনকে নিয়ে ততটা ভাবে। যাদের টাকা আছে, যাদের মানে স্ট্যাটাসটা ততটা খারাপ নাই, ভালো, তারা কিন্তু জীবনে যুদ্ধ করতে তারা কখনোই শিখে নাই বা ভাবে নাই। তো এখানে দুঃখিনী জননী হচ্ছে তার মা, মানে বুঝতে পারছি যে তার মাও কিন্তু কষ্টেই দিন কাটাচ্ছে, বা এখানে ওরকম কিছু একটা মানে আমাদের বুঝাতে চাইছে। তারপরে কি বলছে যে দুয়োরানী দিলেন সাজিয়ে। আচ্ছা দেখো রূপকথার গল্প বা রাজা রানীর গল্প মানে তো দুয়োরানী সুয়োরানী নামকে পড়েছো, জানো? দুয়োরানী মানে কি? মানে যার দুঃখ বেশি, আর সুয়োরানী মানে যে আনন্দ থাকে, হ্যাঁ, ভালো থাকে, রাজার যে মানে প্রিয় রানীটা। তো দুয়োরানী মানে কিন্তু আবারও সেই দুঃখী রানী, কষ্টে থাকা রানী। তো সেই দুয়ো রানী সাজিয়ে দিলেন। সাজিয়ে দিলেন মানে কি মেকআপ করে দিল নাকি? যে যুদ্ধে যাবে, হ্যাঁ যাও, এমনটা না। যুদ্ধে গেলে তো কখনো ওইসব মানে মেকআপের কোনো ব্যাপার থাকে না, বা ঝিকঝাক চিকচাক পোশাক পরারও কোনো ব্যাপার থাকে না। তাহলে এখানে দুয়ো রানী সাজিয়ে দিলেন মানে যুদ্ধে যাওয়ার জন্য যা যা দরকার সেরকম সবকিছু দিয়ে সাজাবে নাকি? কিন্তু দেখো পরের লাইনে কি বলছে যে কবচ কুণ্ডল নেই, ধনুক তুনীর শিরস্ত্রাণ কিছুই ছিল না। মানে ভাবো কি অবস্থা, একজন যুদ্ধে যাবে, তার কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল মানে সেই দেখবে রাজারা এরকম বড় বড় কান্দুল পরতো, ঠিক আছে, ওটাকে কবচ কুণ্ডল বলা হয়। আর ধনুক, তীর ধনু নিয়ে তো যাইতো নাকি? বাহুবলী টাহুবলী দেখেছো তো এরকম। সেই সেই রানীটার সাথে যখন প্রথম
মানে ফুটেজটা যেটা দেখানো হয়, যে তীর ধনু মানে একটা যোদ্ধার ব্যাপার থাকবে কি, বা এমনি তো যে কোনো রাজপুত্রকে তা হয় তলোয়ার না হয় মানে তীর ধনু, তো কিছুই নাই। আর বলছে যে শিরস্ত্রাণ কিছুই, মানে শিরস্ত্রাণ কিছুই ছিল না। শিরস্ত্রাণ মানে কি, আজকের দিনে গাড়ি চালালে যেমন ভাবে হেলমেট পরতে হয়, হেলমেট পরা তো দেখেছো তো হেলমেট তো সেই শিরস্ত্রাণ ব্যাপারটা হচ্ছে মাথাকে সুরক্ষা রাখার জন্য। দেখবে আগেকার মানে যত, যদি কোনো রাজা রানীর বই দেখো বা কোনো যুদ্ধ টুদ্ধর বই দেখো, দেখবে তারা কিন্তু এরকম ভাবে একটা পরে আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে শিরস্ত্রাণ। যেই সব কিছুই ছিল না, তাহলে কি কি ছিল না, না কোনো কবচ কুণ্ডল, না কোনো ধ্বনি টুনির কিছু নাই, শিরস্ত্রাণ কিছুই ছিল না। তাহলে কি দিয়ে সাজায়, যে কিছুই নাই, তো কি বলছে না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, দুটা জিনিস তাকে দিয়েছে আশীর্বাদ করে। ভাবো আমাদের জীবন যুদ্ধে আমরা যখন চলাফেরা করি, বা আমাদের জীবন যুদ্ধে যখন আমরা নামি, আমরা কি এইসব অস্ত্র নিয়ে ঘুরি কখনো? যে ধনুক, তুরি, টুনির শিরস্ত্রাণ, কবচ কুণ্ডল, এসব কি আমাদের থাকে সাথে? আদৌ নাই। তো এখানে এই দুঃখিনী জননীর কাছ থেকে সে কি কি পাইছে সেইটা কিন্তু আমরা জানবো এবারে। দিগ্বিজয়, সে চারিদিকটা জয় করে নিয়েছে, মানে তো এমন কিছু তাকে দেওয়া হয়েছে আরো এই জিনিসটার থেকেও আরো অনেক বেশি পাওয়ারফুল কিছু। যাই কি কি, ফার্স্ট মানে সেকেন্ড প্যারেডতে বলছে যে এক এক মানে দুটা বললো না, যে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তাহলে প্রথমটা বলছে যে এক, এই জাদু অশ্ব। এই জাদু অশ্ব, অশ্ব মানে কি, ঘোড়া। জাদু অশ্ব মানে কি, মানে ম্যাজিক ঘোড়া নাকি? নাই মানে ম্যাজিক মানে ঘোড়াটা সত্যি, তার মধ্যে কিছু আলাদা ব্যাপার আছে, যাচ্ছি সেটাই। কিরকম ঘোড়া দেখো না, মরুপথে সেই হয় উঠ। মরুপথ, মরুভূমি, জানো তো মরুভূমি কি চলে, কি আমাদের মানে সাইকেল, মোটর সাইকেল চলবে মরুভূমি? হ্যাঁ, যাবে দেখিনি, একটু বালি হলে নামে নিয়ে সাইকেল ঠেলতে হয়। স্কুল চালায়নি কখনো, বালির রাস্তায় কেউ আসেনছো কিনা জানি নাই। তো এখানে কিন্তু মরুপথে আমাদের চলার জন্য উট দরকার, উট। তো এই যে জাদু অশ্বটা যেটা দিয়েছে, ঘোড়া এমনিতেই এমনিতে ফুটানি, কিন্তু উট ওই মরুভূমি বালি জায়গায় ঘোড়া কিন্তু দৌড়তে পারবে না। হ্যাঁ, ঘোড়া যখন দৌড়বে, ধুলা উড়ায় দৌড়বে ঠিক আছে, কিন্তু বালিতে কিন্তু দরকার হয় উট মরুভূমিতে। তাহলে এই ঘোড়াটা মরুভূমিতে কি হয়ে যাচ্ছে, উট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মরুভূমির ঝামেলা গেল। তারপরে আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। আকাশে পুষ্পক, পুষ্পক মানে কি, পুষ্পক মানে হচ্ছে রথ। তাহলে দেখো যখন মরুভূমিতে পায়রাবে তখন হয়ে যাবে উট, যখন আকাশে উঠবে তখন হয়ে যাচ্ছে রথ। আর বলছে যে সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, সমুদ্রের জলে। তাহলে জলে যখন নামবে কি কি দরকার, জলে, জলে কি চলে, গাড়ি চলে নাকি তোর সপ্তডিঙা মানে এখানে নৌকা। সপ্তডিঙা আগেকার সেই রাজা রাজা, বিশেষ করে এখানে মনসা মঙ্গলে যখন চাঁদ সদাগর যখন বাণিজ্য করতে গেছিল, তখন কিন্তু এই সপ্তডিঙা নিয়ে কিন্তু সে বাণিজ্য করতে যাইতো। তো এই সপ্তডিঙাটা হচ্ছে বড় রকমের একটা জলে চলাচল করার জন্য নৌকা, ঠিক আছে। তো তাহলে জলের ঝামেলাও মিটে যায় যে সপ্তডিঙা সাজে। তাহলে কি কি ব্যাপার হচ্ছে, আচ্ছা তারপর আমি বলে নিই, তারপরে বাকিটা পুরোটা বলবো। তেপান্তরে পক্ষীরাজ, আরে আমাদের কবিতার নামে আছে দিগ্বিজয় রূপকথা। রূপকথা মানে কি, পক্ষীরাজের প্রসঙ্গ আসবে না, একদম আসেছে। যে তেপান্তরে, মানে মাঠ পেরানোর জন্য, সেখানে না উঠতে মন মানে চলতে মন করবে না, দৌড়াতে মন করবে, সেখানে মনে হবে যে যদি আমরা উড়ে চলে যাই। তাহলে এই উড়ে চলে যাওয়ার জন্য কিন্তু তেপান্তরে কি হয় না, পক্ষীরাজ সাজে। ঠিক আছে, পক্ষীরাজ জানোই তো, যে রূপকথার পক্ষীরাজ মানে পাখির মতন উড়ে উড়ে চলে যায়। তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে দেখো জিনিসটা কি, এই জাদু অশ্বটা কি ছিল, বিশ্বাস। আমরা যদি বিশ্বাস করি যে কোনো বাধাই বাধা নাই, তাহলে কিন্তু সব কিছু পেরানো সম্ভব। আমাদের দুঃখ কষ্ট, আমাদের নানা রকম সমস্যা আছে জীবনে, আসুক ঠিক আছে, ওয়েলকাম সব রকম সমস্যাকে, কিন্তু আমাদের যদি বিশ্বাস করি যে আমি পারবো, কেউ আটকাই পারবে না আমাদেরকে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, দুই, তাহলে এক নম্বর ব্যাপারটা গেল কি, বিশ্বাস। দু নম্বর বলছে যে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। যুদ্ধ করতে গেছে, তার তো যুদ্ধ মানে একজন রাজপুত্র মানে তো তার মধ্যে তলোয়ারটা কম্পালসারি ব্যাপার, তলোয়ার থাকবে কি রাজপুত্র মানে। তো ঠিক তেমনি বলছে যে হৃদয়ের খাপে ভরা, আমাদের তলোয়ারের যেমন খাপ থাকে দেখেছো, সেই কোমরে এরকম করে গুঁজে রাখে, এরকম করে বারিকায় নিয়ে যুদ্ধ করে, ঠিক আছে। কিন্তু বলছে যে আমাদের হৃদয়ে ভরা মন্ত্রপুত অসি, সেই তলোয়ারটা সেটা কিন্তু মন্ত্রপুত। শানিত ইস্পাত খণ্ড, একেবারে ঝকঝক চকচক করছে একটা তলোয়ার, দেখে না তলোয়ারের ঝলকানি থাকে তো,
তো এগুলো পুরা শান দিয়ে আছে, ইস্পাত খণ্ড মানে লোহার খণ্ড, ঠিক আছে, যে একদম পুরা ঝকঝক চকচক করছে, অভঙ্গুর, কোনোদিনও ভাঙবে নাই, পার্মানেন্ট গ্যারান্টি। কি সেটা? ভালোবাসা। আমাদের জীবনে ভালোবাসা কি কখনো ভাঙে যায়? নাই, আমাদের ভালোবাসা অমর। যদিও বলবে যে ব্রেকআপ তো হয়ে যায়, কিন্তু ভালোবাসা আলাদা, আর আমাদের নিজের জীবন বা বিশ্ব জয় করার জন্য আমাদের কাজের প্রতি যে ভালোবাসা, সেটা আলাদা জিনিস, দুটা ভালোবাসা আলাদা। তো বলছে তাহলে দেখো কি বলছে, যে 1 নম্বর ব্যাপারটা যেটা বললো সেটা বিশ্বাস, মানে ওই যে আমাদের সব রকম পরিস্থিতিতে আমরা কিন্তু নিজেরা লড়াই করতে পারবো। সব রকম পরিস্থিতিতে যদি আমরা বিশ্বাস করি যে আমি পারবো, কেউ আমাকে আটকাতে পারবে না, ঠিক আছে। আর ভালোবাসা যদি আমাদের থাকে নিজের কাজের প্রতি, আমরা যেটার প্রতি ফোকাস করে নিয়ে চলছি, সেইটার প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তাহলে কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না। আমি লাস্টে বলবো এটা একটু ভালো করে। তারপরে শেষ লাইন কি বলছে, যে নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। বলছে যদি আমাদের এই যে দিগ্বিজয়ে, মানে কোন একটা জায়গায় জয় করার জন্য তো সে গেছে, যে এই জিনিস যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমাদের গ্যারান্টি 100% শিওর, যে নিশ্চিত পৌঁছাবো কোথায়, না সেই তৃষ্ণাহর। তৃষ্ণাহর মানে তৃষ্ণা হরণ করে, মানে আমাদের জল খালে যেমন তৃষ্ণাটা মিটে যায়, ঠিক আছে, এখানে তৃষ্ণাহর মানে সেরকম আর কি, তৃষ্ণাকে হরণ করা। সীতাকে হরণ করা মানে সীতাকে যেমন নিয়ে চলে যায়, ঠিক তেমনি তৃষ্ণাকে হরণ করা মানে তৃষ্ণা দূর করে দেয়, ঠিক আছে। কে? না খরজুরের দ্বীপ। খরজুর, খেজুর গাছ জানো তো, মরুভূমিতে দেখবে যেখানে যেখানে খেজুর গাছ থাকে, সেখানে সেখানে একটু জলের সন্ধান থাকে আর কি। মানে বলতে চাইছে যে ধরো একটা লোক সে সমগ্র মরুভূমি হাঁটছে, তারপরে অনেকটা যাওয়ার পরে দেখতে পাচ্ছে খেজুর গাছ, জল, তাহলে তার মনে তো আনন্দ হবে যে যাক বাবা আমি বাঁচবো, আমি পৌঁছে গেছি। তো এমনটাই। এবার আমি কবিতাটা তো বলি তোমাদের। ক্লাস 12-এ কবিতা দিয়েছে, শুধু এই কটা লাইনে আমি যেগুলা বললি সেই কথাই তো না, এখানে আরো অনেক কথাই বলা আছে। যে কথাটার মধ্যে আহ বেশি করে আমাকে বলতে হয়, যে তোমরা ক্লাস 12-এ পড়ছো, কিছুদিন পরে তোমরা তোমাদের আহ কাজ খুঁজবে, তোমাদের বৃত্তিমূলক জীবনে যাবে, তোমাদের তো পড়াশোনা করে সঠিক মানুষ হতে হবে। তো দেখো আমাদের মনোবল, আমাদের কাজের ফোকাস, আমাদের সবকিছু রুটিন যদি ঠিকঠাক থাকে, কেউ কিন্তু আমাদেরকে আটকাই পারবে না, ঠিক আছে। এই দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন কবি আমাদের কিন্তু এইটুকুই মানে বোঝাতে চাইছেন নাই, আরো অনেক বেশি কিছু বোঝাতে চাইছে, যেটা আমাদের জীবনে, আমাদের বাস্তব ভাবে দরকার, ঠিক আছে। তো যাই হোক, আমাদের আলোচনা আজ এইটাই রইলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, পছন্দ হলে লাইক করবে, কমেন্ট করে বলবে কেমন হয়েছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে একটু ছড়ান দিবে। হ্যাঁ, আমাদের ঘরোয়া ভাষায় আলোচনা কেমন লাগছে, একটা নতুন ব্যাপার। আমি ভাবছি যে এই ভাষাতেই বলি, আমার মায়ের ভাষা, আমার গ্রামের ভাষা, ঠিক আছে। তো রইলো আজ এই পর্যন্ত আলোচনা।